দিয়েছে সেই নামগুলো যাতে বাদ না যায় সেই আবেদন হচ্ছে সুপ্রিম কোর্টে করেছে। না না, উনি অনেক কিছু আবেদন করেছেন। উনি কি কি আবেদন করেছেন, উনার কিছু পোর্টাল উনার পার্টি থেকে বিন্দু লিখে দিয়েছে এই ওর সঙ্গে কি আছে? উনি তো চেয়েছিলেন এসআইআর বন্ধ, হয়নি। উনি তো চেয়েছিলেন মাইক্রো অবজারভার উইথড্র করে দিতে, হয়নি। উনি তো চেয়েছিলেন আধারকে নাগরিকত্বের প্রমাণ দিতে, হয়নি। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি তো উনার লোকেরা করেছে, তখন তো মাইক্রো অবজারভার আসেন। মাইক্রো অবজারভার তো এসেছে ডিউরিং হিয়ারিং, এবং 3-4 দিন হিয়ারিং হয়ে যাওয়ার পরে। এবং উনি বলেছেন মাইক্রো অবজারভার বিজেপি রুল থেকে, স্টেট থেকে এসেছে, কোন রাজ্যের বাইরের মাইক্রো অবজারভার নেই। অসত্য তথ্য উনি সুপ্রিম কোর্টে দিয়েছেন। মাইক্রো অবজারভাররা ভারতীয়, তারা কোন রাজ্য থেকে আসেননি। পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যাংক, এলআইসি বা অন্যান্য প্রতিষ্ঠান, কোল ইন্ডিয়া, সেখানে যারা কর্মরত আছেন, পশ্চিমবঙ্গের মধ্যেই যে অফিস আছে সেখানকার স্টাফ যারা স্পেয়ারেবল, এমন 7-8 হাজার সম্ভবত, অ্যাকচুয়াল সংখ্যাটা আমি বলতে পারবো না, সেই সংখ্যাতে তারা মাইক্রো অবজারভার আছে। আপনারা মালদা জেলার এক মাইক্রো অবজারভারের অডিও, বাঙালি মাইক্রো অবজারভার, তার অডিও আমি 6টার সময় পোস্ট করছি, প্লিজ কালেক্ট। আইপ্যাক এমন তথ্য সামনে এসেছে, তাহলে এফআইআর নিয়ে এই যে পুরো প্রক্রিয়া, এটা কি রাজনৈতিক ষড়যন্ত্র? এসআইআর কি প্রক্রিয়া? এসআইআর তো হবেই, কিন্তু 8 বার হয়েছে, 9 বার। এটাকে ভুন্ডুল করে 2024-এর ভোটার লিস্টে ভোট করাতে চাইছিল, এটাই সমস্যা। তৃণমূল চায় 2024-এর ভোটার তালিকায় ভোট করা, আর ইলেকশন কমিশন চায় বিহারের মতো ত্রুটিমুক্ত ভোটার তালিকা করে ভোট পারবেন। যে জেলা শাসক এবং এসডিওরা কি লেভেলে নেমেছে, আর উনি এই মাইক্রো অবজারভার এবং কম্পিটেন্ট ইআরও অফিসার স্পেয়ার করার ক্ষেত্রে যে ইস্যু তুলেছেন, সুপ্রিম কোর্ট যে ইস্যুটা অ্যাকসেপ্ট করে বলেছে আপনি কাকে কাকে স্পেয়ার করেছেন আপনি ইসিআই কে আমাদের কোর্টকে জানান, হলফনামাও দিন। তাতে প্রমাণ হয়ে যাবে 294টা ইআরওর মধ্যে 225টা ইআরও ইলেকশন কমিশন বা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে গাইডলাইন ভাইলেশন করে পলিটিক্যালি উনি অ্যাপয়েন্ট করেছেন, যেটা আনএথিক্যাল এবং ইললিগাল। ওই লিস্টে সবাই জেনে গেছে 58 লক্ষ অবৈধ হয়েছে। ফাইনাল ভোটার লিস্ট বেরালে সংখ্যা কমবে কি বাড়বে জানতে পারবো। সোফার মাই নলেজ 6 নম্বর ফর্মে, বরঞ্চ 7 নম্বর ফর্মে আমি বলতে পারি মিনিমাম 6 লক্ষের বেশি কমপ্লেন করেছে, মিনিমাম। আমি দায়িত্ব নিয়ে বলছি। কিন্তু 6 নম্বর ফর্মে নাম নেই ইনক্লুশনের জন্য সংখ্যা আমি তো মনে করি 1-1.5 হাজার পেরোবে কিনা সন্দেহ। 1 লাখ তো দূরের কথা, দায়িত্ব নিয়ে বলছি 1 লাখ ক্রস করার কোনো ব্যাপারই নেই। খুব দায়িত্ব নিয়ে বলছি আপনারা ইলেকশন কমিশন থেকে সেপারেট তৈরি করে নিতে পারেন। মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভায় কিংবা সরকারি মঞ্চে যেভাবে কমিশনের বিরুদ্ধে যা যা বলেছেন, সেটাই কি এবার তিনি টেনে নিয়ে গিয়ে সুপ্রিম কোর্টে কিছু করতে চাইছেন? মুখ্যমন্ত্রী এতদিন ধরে রাজনৈতিক সভাতে বা আমি আপনাকে বলে দিলাম, উনি অনেক সময় সুপ্রিম কোর্টের বিরুদ্ধেও অনেক মন্তব্য করেছেন, হাইকোর্টের বিরুদ্ধে তো মন্তব্য করেইছেন বিভিন্ন জাজেদের সম্পর্কে। অতএব উনি যেটা উনার পছন্দ হবে না, যেটা উনার মনঃপূত হবে না, উনি ক্ষমতা ধরে রাখার ক্ষেত্রে যে সাংবিধানিক বডি হতে পারে, যে ব্যক্তি হতে পারে, যে সংবাদ মাধ্যম হতে পারে, যে রাজনৈতিক দল হতে পারে, যে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে লফুল ওয়েতে করলেও তার বিরোধিতা করা, তাকে ব্যক্তিগত আক্রমণ করা উনার কাজ। এবং উনি সব সময় পার্সোনাল অ্যাটাক করেন। একটা মিডিয়া হাউসে দেখবেন তার অপছন্দের সাংবাদিক বা এডিটর বা সাব এডিটরকে ডাইরেক্ট টার্গেট করে বলেন। রাজনৈতিক মঞ্চে, বিধানসভার ভিতরে বাইরে উনি টার্গেট করে করে বলেন। ঠিক ইলেকশন কমিশনের ক্ষেত্রেও তিনি মনোজ আগরওয়ালকে টার্গেট করে করে বলেছেন একাধিকবার। তিনি মাননীয় সিইসি জ্ঞানেশ কুমারজিকে ভ্যানিশ কুমার বলে বা ইত্যাদি বলে আক্রমণ করেছেন উনি উনার লোকেরা। বর্তমানে ইলেকশন কমিশনের আইটি ইনচার্জ যিনি, দেখেন সীমা খান্না মহোদয়াকে পার্সোনাল অ্যাটাক করছেন। এগুলো করছেন যাতে ভয় পেয়ে যান। আমি আপনাকে বলি, কোন সাংবিধানিক সংস্থা এবং কোন মেরুদণ্ড সোজা রাখা লোক
এই রাজ্য সরকারের অবৈধ কাজ, মুখ্যমন্ত্রীর এই অগণতান্ত্রিক আচরণ, এর বিরোধিতা করবে। উনি যদি ভেবে থাকেন আগে ধমকে চমকে যেভাবে তিনি দুটো নির্বাচনের বৈতরণী পার হয়ে গেছেন 16 আর 21, এবারে সেটা হবে না, অত সহজ হবে না। আমি আবারও রিপিট করি, দুটো কারণে গেছেন। 2 বছর লাগবে বলে উনি অনেককে বলে গেছেন। ওনার ঘনিষ্ঠ লোকেরা বিভিন্ন ভাবে খবর আমাদের পাঠিয়েছেন। ওনার ডায়ে বায়ে যারা আছে সবাই যে ওনার লোক তা নয়, খবর পাঠিয়েছেন। উনি বলেই গেছিলেন যে আমি পুরনো ভোটার লিস্টেই ভোট করাবো। সেই জন্যই আমি সর্বোচ্চ আদালতে যাচ্ছি। সেই প্রশ্নে যাননি ইলেকশন কমিশন, আমাদের সুপ্রিম কোর্ট, তারা আইন মানেন, তারা অত্যন্ত সিনিয়র জাজেস ভারতবর্ষের। আইন সংবিধান মেনে ইলেকশন কমিশনকে 324 থেকে 326, মূলত 324 থেকে 329 মূল আমাদের আরপি অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ দি মানে পিপুলস অ্যাক্ট, এই অ্যাক্টের মধ্যে ইলেকশন কমিশনের অধিকার ক্ষমতার মধ্যেই তারা এগুলো করেছে। এবং তারা ভদ্রভাবে মুখ্যমন্ত্রীকে থামাতে চেয়েছিলেন, বলেছেন ইউর অ্যাডভোকেট ইজ ভেরি সিনিয়র অ্যান্ড কম্পিটেন্ট, প্লিজ অ্যালাউ। তা উনি তারপরেও যেসব করেছেন সবাই দেখেছেন এবং আলটিমেটলি প্রমাণ হয়েছে এসআইআর আটকানো, যেটি নবম এসআইআর, নট নিউ, এর আগে অষ্টম এসআইআর হয়েছে। আর সেকেন্ড হচ্ছে উনি বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী যারা ভারতীয় নয়, যারা এখানে এসে আমাদের জমি দখল করছে, রেশন খাচ্ছে, চাকরি নিয়ে নিচ্ছে, 100 দিনের কাজের টাকা নিয়ে নিচ্ছে, আইন শৃঙ্খলার অবনতি করছে, নারী সুরক্ষা, কন্যা সুরক্ষা বিপন্ন হচ্ছে, ধর্মান্তকরণের কাজ হচ্ছে, ধর্মীয় উন্মাদনা বাড়ছে, মৌলবাদ জঙ্গিবাদের হাতে চলে যাচ্ছে, হরগোবিন্দ দাস, চন্দন দাসেরা খুন হচ্ছে, বেলডাঙ্গাতে পরপর উপর্যুপরি 2 দিন ধরে রাস্তা আটকে, জাতীয় সড়ক আটকে, ট্রেন আটকে, আজকে ভারতবর্ষের অভ্যন্তরে থেকে বাংলাকে অশান্ত করছে, জাতীয় সম্পত্তি নষ্ট করছে। সেই 7 থেকেদের আনসারুল বাংলার প্রতিনিধি, তাদেরকে ভোটার তালিকায় রাখার জন্য এই মুখ্যমন্ত্রী প্রচেষ্টা নিয়েছেন। পশ্চিমবাংলার যে যেখান থেকে যে মানুষরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, তাদের কাছে আমি আবেদন করব, জাতীয়তাবাদ, দেশত্ববোধ এবং বাঙালি হিন্দুদের হোমল্যান্ড ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি স্বামী প্রণবানন্দ দিয়ে গেছেন, একে রক্ষা করার লড়াইতে আপনারা ঐক্যবদ্ধ হন। আর মুখ্যমন্ত্রী 550 কিলোমিটার সীমান্তে ফেন্সিং দেওয়ার, বেড়া দেওয়ার জমি না দিয়ে আজকে সুপ্রিম কোর্টে ছুটে গেছেন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের রক্ষা করার জন্য, 4G আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসেবে রক্ষা করার জন্য। এর বিচারের ভার পশ্চিম বাংলার জনগণ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।